খাল খনন করেছেন কয়েক হাজার। জনগণের যদি কোনো কাজে অসুবিধা হয় এরকম কোনো কাজ বিএনপি করবে না। হ্যাঁ, নদীতে খাল খনন কাজ হবে, টাকা পয়সা বন্টন করে নেতারা নিবে বা নিয়েছে, এরকম কোনো তথ্য আমার মতে জানা নেই। বিরোধী দল না থাকলে সরকার দলীয় কোনো কাজের আপনার মূল্যায়ন হয় না। কোথা বা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তাদেরকে প্রতিহত করবে বা মত তৈরি করবে, বিএনপির এরকম চিন্তাভাবনা নাই। বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে, জনগণকে নিয়েই চিন্তাভাবনা করে। উনি শুধু মুখের বলি বলে, আসলে উনি আসবে না। এখন যেই কর্মীগুলো আছে তাদেরকে চাঙ্গা রাখার জন্য ওই মুখের বলিগুলো ফুটাইতেছে। এবং আমি দুর্নীতি করি না, দুর্নীতি কাউকে করতেও দেই না, সেই দিক দিয়ে হিসেব করলে আপনার জিরো টলারেন্স মাদকের বিষয়। এবং এই 17 বছর আন্দোলন সংগ্রামে যতগুলা মিছিল মিটিং হয়েছে, এমন কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে নাই যে সেখানে আমি ছিলাম না। হয়তো শতকরা 2-1টা মিছিল মিটিং আমার মিস হয়েছে। সিরাজগঞ্জ জেলাতে আমি প্রায় 24 দিন জেল কেটেছি। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই, একই সাথে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল আলিম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলিম, একটু শুরুতেই আমি জানতে চাই যে আপনার দল বিগত বহুদিন পর, প্রায় 3-4 ট্রাম্প পর ক্ষমতা এসেছে, 180 দিন 6 মাস পার করেছে। জি, এটা আসলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করেন? প্রথমে আমি বলবো এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, দেশকে পরিচালনা করেছেন, উনি কিন্তু প্রথমে খাল খননের কাজটা শুরু করেছিলেন। কী কারণে? আমাদের দেশটা কৃষিভিত্তিক বলা চলে, শতকরা 80% লোক কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। সেক্ষেত্রে আমি বলতে পারি বর্তমানে আমাদের বিএনপি সরকার আপনার 17ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন এবং উনি 25টা ফুল মন্ত্রী এবং 24টা প্রতিমন্ত্রী 49 জন মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন। প্রথমেই উনি খাল খননের কাজ হাত দিয়েছেন এবং উনি নিজে কোদাল হাতে নিয়ে উদ্ভাবন করেছেন। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই 180 দিনের যেই মূল্যায়ন, এটা বলা চলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। খাল খনন করেছেন কয়েক হাজার। তারপরে আপনার বর্তমানে যে পুলিশের নিয়োগগুলো হয়েছে, এই নিয়োগে কেউ বলতে পারবে না যে এখানে কোনো দলীয়ভাবে নিয়োগ হয়েছে এবং স্বচ্ছভাবে। আর বিএনপি সরকার বলি এবং আমাদের দলের কথা বলি, দলের কথা হচ্ছে যে জনগণের বাইরে, জনগণের যেন ক্ষতি হোক, জনগণের যদি কোনো কাজে অসুবিধা হয় এরকম কোনো কাজ বিএনপি করবে না এবং বিএনপি সরকারও করবে না। আপনি একটা বিষয় বললেন যে খাল খনন দিয়ে জিয়াউর রহমানের মতো উনি কাজ শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় ছিলেন, ওই সময় আমরা যতটুকু জানি প্রায় 57টা খাল, আমরা আমাদের নদী খাল যেটা বলি আমরা, ইন্ডিয়ার সাথে কানেক্টেড। এর মধ্যে 54টি খালের মধ্যে ধরেন বিভিন্ন ধরনের স্থাপনা ইতিমধ্যে তৈরি হয়েছে বিগত এই 54 বছর বা স্বাধীনতার পরে। ওই সময়ের জিয়াউর রহমানের আমলের যেই খাল খনন আর এখনকার খাল খনন, দুইটা কি এক জিনিস হবে? ওই সময় তো ধরেন ওইখান থেকে নদীতে পানি প্রবাহিত হতো, এখন তো ওই মূল জায়গায় বন্ধ, তো সেখান থেকে তো আমরা কিভাবে এটা আসলে ওইটার সাথে তুলনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, এইটা একটা সুন্দর কোশ্চেন করেছেন। ওই সময়কার খাল খনন আর এখনকার খাল খননের কিছুটা তো ব্যতিক্রম অবশ্যই আছে। তখন ছিল সরাসরি নদীতে, আবার দেখছে কোনো কোনো জায়গায়, যেমন আমি নীলফামারী টিমের দায়িত্বে আছি, নীলফামারীতে একটা খাল খনন করেছে ওই যে পদ্মা ব্যারাজের ওইখানে, যে ওইখানে সরাসরি মনে করেন যে এই দুই সাইডে গ্রাম আছে, মাঝখানে ছোটো ছোটো খাল ছিল, ওটাকে বড় আকারে করে অনেক লম্বা খাল খনন করেছে। ওই খাল খননের কারণে দেখেছে যে ওই খালতে যে পানি থাকে
দেখা যাচ্ছে যে ওই শুকনো মৌসুমে ওই পানি দিয়ে তারা জমি চাষ করে ফসল ফলাতে পারতো। আর এখন হচ্ছে যে আপনার সরাসরি নদীতে এখনও কাজ শুরু হয় নাই। হয়তো আপনার এই কোশ্চেনটার অ্যান্সার সামনে নদীতে খাল খনন কাজ হবে। যেমন নদীতে মনে করেন যে নদী যেই গভীরতা ছিল সেটা হয়তো নব্যতার কারণে দেখছে ওটা ভরাট হয়ে গেছে, এখন আর নদী মনে হয় না। সামনে যদি মনে করেন আপনি খরা মৌসুমে আসে তাহলে দেখা যাচ্ছে যে এখানে সেটা খনন করা হবে, ওই নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য গভীরভাবে খাল খনন করা হবে সামনে, সেরকমও প্ল্যান আছে সরকারের। এই যে এখন ধরেন এটাতে এক ধরনের এরকম আলোচনা আছে যে ধরেন কাবি খার মতো এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট। বিগত 17 বছর বিএনপি নেতা কর্মীরা আসলে কোনো ধরনের কাজে কর্মের সুযোগ সুবিধা পায় নাই। খাল খননের মাধ্যমে আসলে রিয়েল খাল খনন নাকি এরকম এক ধরনের টাকা তছরূপ করার জন্য আসলে এই প্রজেক্টটা হাতে নিয়েছে বা নেতাকর্মীদেরকে দেওয়ার জন্য হাতে নিয়েছে। এটা আসলে কতটুকু এইটা আপনি যে কথা বললেন, আমার মনে হয় এ পর্যন্ত যে খাল খননগুলো হয়েছে এইখানে কোথাও কোনো দুর্নীতি ছায়া পড়ে নাই। টাকা পয়সা বন্টন করে নেতারা নিবে বা নিয়েছে এরকম কোনো তথ্য আমার মতে জানা নেই, সব স্বচ্ছভাবে হয়েছে। আচ্ছা, একটা বিষয়, মাত্র 180 দিন জি যাচ্ছে, এই সময়ে আপনারা বলছেন খুব সফল, কিন্তু বিরোধী দলে যারা আছেন তারা বলছেন যে আসলে সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ। এর জন্য তারা মাসব্যাপী লং মার্চ কর্মসূচি দিয়েছেন। বিগত দিনে আমরা দেখেছি যে লং মার্চ বা কোনো ধরনের বড় ধরনের কর্মসূচি থাকলে প্রধান যারা সরকারি দল তারা বিভিন্ন পদে পদে বাধা দিত। আপনাদের আসলে নেতৃবৃন্দের এই বিষয়ে অবস্থান কি? বিরোধী দল যদি আন্দোলন সংগ্রামে আপনারা কি দমন নিপীড়নের মতো সেই পথ বেছে নেবেন কিনা? বিরোধী দল না থাকলে সরকার দলীয় কোনো কাজের আপনার মূল্যায়ন হয় না। সরকার দলীয় কাজ করবে, বিরোধী দল ওটাকে ওই আপনার ভুল ত্রুটি ধরবে। সরকার যতই কাজ করুক মানুষের মধ্যে তো ভুল ত্রুটি হতে পারে। আমরা চাইবো যে বিএনপি সরকার যেই কাজগুলো করতেছে এই কাজগুলোর মধ্যে কোথায় ত্রুটি আছে, ভুল আছে তারা ধরিয়ে দিক, এটা বিএনপি সরকার সংশোধন করে সেটার সমাধান করবে। আর তারা যে কথা বলছে যে আমরা লং মার্চ করব, এটা সংবিধানে আছে, তারা মিছিল মিটিং লং মার্চ করবে, কিন্তু এইখানে কোনো জনগণের অসুবিধা হয় জানমালের এরকম কোনো কাজ করলে বিএনপি তো অবশ্যই প্রতিরোধ করবে, এটা স্বাভাবিক। তাছাড়া কোনো বিএনপি কোনো প্রতিরোধ করবে না। ওইখান থেকে তো বরাবরই তারা বলা হচ্ছে যে তারা মানে বিগত দিনে যেরকম আগুন সন্ত্রাস বা জ্বালাও পোড়া আন্দোলন করেছে বিরোধী দলগুলো, সেই পথে তারা হাঁটবে না। অনেক সময় দেখা যায় একটা বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের কিছু লোক সেখানে এসে আসলে এক ধরনের হামলা করে, এক ধরনের মব, যেটা মব তৈরি করে। এইরকম আসলে কোনো আপনাদের পরিকল্পনা আছে যে একটা বক্তব্য কেন্দ্র করে আমরা তাদেরকে পাকড়াও করব? না না না, বিএনপি আমার মতে বা আমি যতটুকু জানি, বিএনপি ছোট ছোট কথা বা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তাদেরকে প্রতিহত করবে বা মত তৈরি করবে, বিএনপির এরকম চিন্তাভাবনা নাই। এটা আর তারা আর কি কথার কথা বলে। হ্যাঁ, একটা বিষয় যে ধরেন আপনারা তো দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই 2001 সাল থেকে 4 দলীয় ঐক্যজোট দিয়ে শুরু, 2019 সাল বা 18 সালেও আপনারা একসাথে নির্বাচন করেছেন। এখন হঠাৎ করে বিরোধী দলে যাওয়ার কারণে আপনারা কি মনে করতেছেন জামাত আগামীতে ক্ষমতা চলে আসবে, এই জন্য তাদেরকে এক ধরনের প্রেশারে রাখতে হবে বিভিন্ন ধরনের? এখন দেখি আপনারা যুদ্ধ অপরাধ নিয়ে ব্যাপক কথাবার্তা বলতেছেন। আগে তো আপনাদের সাথে থাকা অবস্থায় এই বিষয়গুলো আপনারা সামনে আনেন নাই, এর পিছনের কারণ কি? আসলে আপনি যেটা বললেন, বিএনপির জনপ্রিয়তা আপনি যাচাই করলে সামনে তারা ক্ষমতা আসবে আমরা এটাকে মনে করি না। এটা ঠিক আছে, তারা এটা আর কি ফুটা তোলার জন্য নিজেরাই মানে এই কথাগুলো আর কি প্রচারণা চালাইতেছে। বিএনপি এটা তাদেরকে প্রতিযোগী মনে করে না, ওদের ওনাদের ওইরকম জনপ্রিয়তা নাই। বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে, জনগণকে নিয়েই চিন্তাভাবনা করে। তো যেটা বলছেন যে একটা সময় তো একসাথে আন্দোলন করেছেন, তো এখন কেন এই দেশ পুনর্গঠনে আপনারা একসাথে কাজ করতে পারতেছেন না? এখনও একসাথেই কাজ করতেছে আমি মনে করি। আপনার যেহেতু এখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনার যে কোনো একটা সরকার গঠন করতে গেলে, চালাইতে গেলে আপনি বিরোধী পক্ষ না থাকলে তো সরকারের মূল্যায়ন আসে না। সেক্ষেত্রে আপনার বিরোধী দল জামাত এনসিপি হয়েছে,
তারা এখন বলবে এই কথাগুলো যে আমরা সামনে ক্ষমতা আসবো, এটা তারা বলতেই পারে। আর আন্দোলন সংগ্রাম আগে একসাথে করেছি, এখন তো আমাদের সাথে নাই। রাজনীতি একটা কথা আছে যে শেষ বললে, শেষ কথা বলে কোনো কথা নেই, এটাই হচ্ছে ফাইনাল কথা। এই যে সামনে ডিসেম্বর আমরা শুনছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, সেই সময় আসলে আপনারা কি আবার এক হয়ে যাবেন কিনা, বা কিভাবে আপনাদের আন্দোলন সংগ্রামের কি আচ্ছা, আওয়ামী লীগ যদি আবার আসে বাংলাদেশে, শেখ হাসিনা আসলে সেখানে আপনার অবস্থানটা কি হবে? এক নম্বর কথা হচ্ছে যে আপনার শেখ হাসিনা যে বলতেছে আমরা ডিসেম্বরে আসবো, এটা বিএনপি স্বাগতম জানাতেছে যে আপনি দেশে আসতে চাইলে আসেন, আপনি বিচারের সম্মুখীন হন, আপনার যদি সেরকম সাহস, ক্ষমতা, যোগ্যতা থাকে। আমরা তো চাই উনি আসুক, আসলে ওনার বিচারের সম্মুখীন তুমি দাঁড়ায়, এক নম্বর কথা। আর আরেকটা কথা হচ্ছে, দ্বিতীয় কথা, উনি শুধু মুখের বলি বলে, আসলে উনি আসবে না। আপনার কাছে কেন মনে হলো যে উনি আসবে না? উনি আসবে না কেন? বিডিআর বিদ্রোহের একটা হিসাব নিকাশ আছে, বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীগুলো মারা গেল। দ্বিতীয়ত আপনার এই যে মতিঝিলেতে শাপলা গণহত্যা, তারপরে আপনার জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যা, এই তিনটা দিক বিবেচনা করলে অনেক কয়বার ফাঁসি হবে। কিন্তু ফাঁসির মঞ্চে যাইতে প্রস্তুত, ফাঁসির মঞ্চে যাইতে প্রস্তুত হলে স্বাগতম। আর আরেকটা কথা, যে উনি শুধু মুখে বলতেছে যে আমি আসতেছি ডিসেম্বরে, দেশে যেই কর্মীগুলো আছে, আপনার হ্যাবিয়েট নেতাগুলো কিন্তু আপনার 5 তারিখের আগেই কিন্তু চলে গেছে। আর এখন যেই কর্মীগুলো আছে তাদেরকে চাঙ্গা রাখার জন্য এই মুখের বলিগুলো ফুটাইতেছে, তাছাড়া দ্বিতীয় কোনো ওনার কোনো ইয়া নেই। এবার আসে আপনাদের স্বেচ্ছাসেবক দলের মোটামুটি কমিটির মেয়াদ শেষ। জি, শোনা যাচ্ছে সামনে খুব শীঘ্রই কমিটি জি আসবে। এই কমিটিতে আসলে বরাবর আমরা দেখেছি বিএনপির যে কমিটিগুলো দেয়, কমিটি দেওয়ার পরে কমিটির যারা পদ না পায় তারা আন্দোলন সংগ্রাম করে। জি জি এটার পেছনের কারণ কি? কেন তারা এই সবাইকে কেমন কমিটিতে আসতে হবে? আসলে যারা রাজনীতি করে প্রত্যেকে চায় যে আমরা একটু ভালো জায়গা আসি। আর বিএনপি রাজনীতি বলেন, যে দলেরই বলেন, নিজেদের মধ্যে একটা গ্রুপিং থাকে। প্রত্যেক গ্রুপই চায় যে আমার গ্রুপ থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, বা আমার গ্রুপ থেকে বেশি সংখ্যক লোক ভালো পদায়ন হোক। এখন বিএনপি বর্তমান আমাদের যে চেয়ারম্যান, গণতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সব কিছু জানেন এবং সব কিছু করবেন। উনি যাকে ভালো মনে করে উনি তাকেই নেতা বানাবেন। এখন দেখা যাচ্ছে যে উনি যাকে প্রেসিডেন্ট সেক্রেটারি দিল, দেখা যাচ্ছে যে আপনার গ্রুপ অনেকগুলো আছে, সব গ্রুপ থেকে তো আনা সম্ভব না। পদই 2টা, প্রেসিডেন্ট সেক্রেটারি। এখন এই প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে বা সুপার 5 কমিটি দেওয়ার পরে তখন ওনারা যোগ্য লোকগুলোকে নিয়েই কমিটি পূর্ণাঙ্গ করে। এর মধ্যেও দেখা যাচ্ছে কিছু কিছু লোক হয়তো আপনার বাদ পড়তে পারে, হয়তো যেগুলো ধর্তব্য না, সেই কিছু লোকই মনে করেন যে আবার ওই তাদের পাল্লা ভারী করে এই কমিটির বিরুদ্ধে তারা একটু অবস্থান নেয়। কিন্তু বর্তমানে সেই অবস্থান নিয়ে কোনো লাভ হবে না। তারেক রহমান যেটা করবে ওটাকেই মেনে নিয়ে রাজনীতি করতে হবে। আপনি যখন যে গ্রুপ বিলং করেন, যদি আপনার গ্রুপ থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি বা সুপার 5 কেউ আসলো না, আপনি কি এই অবস্থা এটা মেনে নেবেন? তারেক রহমান যাকে দিবে, যোগ্য মনে করবে, ওনাকে মেনে নেই আমরা রাজনীতি করব। আমি যতটুকু জানি আপনি বিগত নির্বাচন আসলে অনেক তৎপর ছিলেন জাতীয় সংসদ নির্বাচন করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর মনোনয়ন পান না বলে নির্বাচন করেন নাই। সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনকে আপনার আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, সামনে উপজেলাতে যদি এরকম সুযোগ হয় তাহলে আমি চেষ্টা করব, কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেই। আর আমি আমার এলাকা নিয়ে চিন্তা ভাবনা করি, এলাকার মানুষের সাথে অনেক আগের থেকেই আমার ওঠা বসা, তাদের সুখে দুঃখে বিপদে আমি পাশে থাকার চেষ্টা করি এবং এখনও আসি। আমি এই গত প্রায় 19 তারিখে প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিনে আসছি, 18 তারিখে আসছি। তার আগে আমি এলাকাতে ছিলাম প্রায় 20-25 দিন। আমি বিভিন্ন অফিসে ইউনো, তারপরে মৎস্য অফিসার, কৃষি অফিসার,
আরও অনেক জায়গায় গেছি যে আমার এলাকার সারের সমস্যা, সারগুলো যেন সুষ্ঠু বন্টন হয়। বিশেষ করে আমাদের এলাকা কৃষিভিত্তিক, এখন কৃষি অফিসার আছে, ওনার দায়িত্ব হচ্ছে সার বন্টন। আমি চাই না যে আমার এলাকার সারের সংকট হোক বা সারের বন্টন ক্ষেত্রে অসম বন্টন হোক, আমি চাই সুষম বন্টন হোক। বা জীবন যে কোনো বিপদ আপদে কেউ আমাকে ডাকলে আমি তাদের পাশে থাকি, মানুষের সাথে ওঠা বসা করি, আমি এটা ভালোবাসি মানুষের সাথে থাকতে। তা আপনার আসলে এই রাজনীতিতে যে আসলেন, মানে ওইখানে যে আপনি জনপ্রতিনিধি হতে চান, এলাকার জন্য এমন কি কাজ করছেন যার জন্য আপনাকে জনগণ, ওইখানকার জনগণ আপনাকে ভোট দেবে? ওই রকম কী কাজ করছি ওরকম সুযোগ হয় নাই, তবে এলাকার মানুষ যে কোনো বিষয় পরামর্শ নিতে আসলে, যে কোনো বিষয়ে ছোটোখাটো সাহায্য নিতে আসলে, এটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। যে বিশেষ করে যেমন খেলাধুলার ক্ষেত্রে আমি তাদের সাথে থাকি, বিভিন্ন জায়গায় আমাকে দাওয়াত করলে সেখানে আমার সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করি। মানুষের সাথে কথাবার্তা, আচার আচরণ, তাদেরকে ভালো পরামর্শ দেওয়া, কারণ তখন তো তারা বুঝতে পারে যে আমরা কী ধরনের লোক চাই। এখন আমার আচার আচরণ, কথাবার্তা, কাজকর্মের মধ্যে তো তারা সন্তুষ্ট অনেকেই, যে আমরা এরকম লোককেই চাই যারা মানে আমাদের পাশে থাকে, মানে অহংকার নাই, আমরা যে কোনো বিষয় বললে সে আমাদের পাশে দাঁড়ায়। বিভিন্ন ধরনের ইস্যু আছে যে তারা আমাকে পছন্দ করে। এবং আমি দুর্নীতি করি না, দুর্নীতি কাউকে করতেও দেই না। কেউ অন্যায় করলে এটার আমি প্রতিবাদ জানাই, যে অন্যায় করতে আমি তার ওটা সুষ্ঠু ফয়সালা দেওয়ার জন্য তাদের পাশে থাকি। এই বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে মানুষ আমাকে ভালোবাসে, এলাকার মানুষ। সারা বাংলাদেশে মাদকের এক ধরনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আপনার এলাকার মাদকের অবস্থা কী, বা মাদক নির্মূলে আপনার আসলে কোনো ধরনের কার্যক্রম কি এলাকায় আছে কিনা? মাদক নির্মূলে তো বর্তমান সরকার জনাব তারেক রহমান, উনি তো সংসদে একটা আইন পাশ করেছে যে এই যারা ব্যবসা করবে তারা তো ফাঁসির হাতা নিয়ে আসবে। এই আইনটা পাশ হয়েছে, এখন আমরা চাই আইনটা বাস্তবায়ন করতে। সেই দিক দিয়ে হিসেব করলে আপনার জিরো টলারেন্স মাদকের বিষয়। কোথাও মাদকের কোনো সন্ধান পাইলে সেখানে যে কেউ তথ্য দিলে সেখানে পুলিশ যা হাজির হবে। আপনি ধরেন মানুষ রাজনীতিতে আসে বা একটা বড় পদবি চায়, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে তার এক ধরনের কন্ট্রিবিউশন থাকে। এই বিগত দিনের আন্দোলনে কি আপনার কোনো ধরনের কন্ট্রিবিউশন ছিল? কী ধরনের কন্ট্রিবিউশন? এ ধরনের যে মানুষকে মানে রাজপথমুখী করা, তারপরে মানুষের অধিকার নিশ্চিত আপনার যে রাজনৈতিক কর্মসূচিগুলো থাকে, এরকম কোনো মানে আপনার কোনো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি এই বিগত 16-17 বছরে যেই আন্দোলনটা আসলে এক নম্বর জনগণের ভোটাধিকার আন্দোলন, জনগণের আপনার তারা মত প্রকাশের স্বাধীনতা। এই আন্দোলনে আমি নিজে নামেছি এবং আমি আরও আন্দোলনে যত মানুষ মাঠে নামে সে কাজ আমি করেছি। এবং এই 17 বছর আন্দোলন সংগ্রামে যতগুলা মিছিল মিটিং হয়েছে, এমন কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে নাই যে সেখানে আমি ছিলাম না। হয়তো শতকরা 2-1টা মিছিল মিটিং আমার মিস হয়েছে। আমি এত আন্দোলন সংগ্রামে আমি অ্যাক্টিভ ছিলাম। বাংলাদেশের যে হিসাব করে এই ঢাকা শহরে বলেন, আমি তার মধ্যে থাকবো। যত যে লিস্টই করুক, যদি 500-1000 আমি সেই লিস্টে থাকবো। আমার একটা বিশ্বাস আছে। আপনি কোনো মামলার আসামি হয়েছিলেন বা জেল যাওয়ার কোনো স্মৃতি আছে আপনার? হ্যাঁ, মামলা আমি আমার সিরাজগঞ্জ জেলাতে খেটেছি। সিরাজগঞ্জ জেলাতে আমি প্রায় 24 দিন জেল খেটেছি। আর ঢাকা শহরে আন্দোলন অনেক থানাতে গেছে, হয়তো থানাতে ছুটে এসেছি এবং 10 থেকে প্রায় 15 বার হবে তার মৃত্যুর হাতটা বেশি এসেছে। আর লাস্টে যে আপনার যে ঢাকা শহরের 4টা রাস্তা অবরোধ যে কর্মসূচি দিল, শেষে আমার দায়িত্ব ছিল গাবতলীতে। ওই দিন আমাকে এত মারছে যে পুলিশ বন্দুকের তাক্র থাকে আর যুবলীগ ছাত্রলীগরা মনে করেন যে বাঁশের লাঠিতে পিটা। আমার মেরুদণ্ডে এখনও ওই ছবি আছে আমার কাছে, এটা ইয়েতে আসছিল, দপ্তর থেকে প্রচার করছে। আমার মেরুদণ্ডে মনে করেন আল্লাহ নিজাতে হয়তো আমি হাঁটতে পারতেছি। আমি চরম মার কাটছি। খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেদিন অ্যারেস্ট করে প্রেস ক্লাবে, সেদিনও আমাকে ছাত্রলীগ যুবলীগ অ্যাটাক করেছিল। যে কোনো ওয়ে আর কি আমি বেঁচে আছি।
এরকম আপনার 10 থেকে 15 বার আমি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। হয়তো আল্লাহ হায়াত দিয়েছে থেকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টুডিওতে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি। আজকের অনুষ্ঠানে বা আজকের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আব্দুল আলিম। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।